মিলিয়ন দেখে। ভিডিও ওই যে গণেশ বললো না ফলগুলো তো আর্টিফিশিয়াল। হ্যাঁ বুঝে যাচ্ছে একদম। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আজারবাইজান বাকুর পার্ট 2, মানে ডে 2তে আমরা ওখানে কি করেছি সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব। প্রথম পার্টে তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে আমি ভুলেই গিয়েছিলাম। আমি এখন আছি আজারবাইজান বাকুর ম্যারিয়ট হোটেলে, আর হোটেলটা ছিল খুবই সুন্দর। এই যে রিক্সা আমাদের ওখানে তো প্রচুর আমরা দেখতে পাই, কিন্তু এখানে গিয়েও যে দেখতে পাবো এটা জাস্ট আনএক্সপেক্টেড ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে নিচে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। আর সেখানে যখন এলাম দেখলাম ব্রেকফাস্টের জায়গাটাও যে এতটা ডেকোরেটেড হতে পারে জাস্ট কোনো ধারণা ছিল না। আর ব্রেকফাস্টের মেনু দেখার পর আমার তো মাথা ঘুরে গিয়েছিল। আমার মনে হয় তোমরাও যদি ভালো করে পুরোটা দেখো তোমরাও একটু হলেও অবাক হয়ে যাবে। একটা 5 স্টার হোটেলে যে ব্রেকফাস্টে এত ধরনের আইটেম হয় এর আগে আমার জানা ছিল না। খাবার দেখে আমি তো ডিসাইডই করতে পারছিলাম না যে আমি কোনটা খাবো আর কোনটা খাবো না। এখানে ওটস কর্নফ্লেক্সের সাথে সাথে মুড়িও রাখা ছিল, যেটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এখানকার মানুষও মুড়ি খায়। সেটা হয়তো না, অনেক ট্যুরিস্টরাই খায়। এছাড়া ছিল প্রচুর ধরনের ফ্রুটস, বাউলি, ড্রাই ফ্রুটস, নাটস, ওটস, ভেজিটেবলস, কত ধরনের ব্রেড, ব্রাউন ব্রেড, মাল্টিগ্রিন ব্রেড, এছাড়াও ছিল লুচি, তরকারি, পরোটা, জুস। সাথে ছিল একটা লাইভ কাউন্টার যেখানে তুমি বললেই তোমাকে অমলেট বানিয়ে দেবে, এবং প্রচুর অপশানস ছিল যেগুলো তুমি অ্যাড করেও অমলেটটাকে খেতে পারো। আরও প্রচুর জিনিস ছিল, বলা ভালো আমি সেগুলোর নামই জানি না, আগে কখনো শুনিনি। হ্যাঁ বাইরে বউকে একা ফেলে রেখেছি, ছি অন্যায় অন্যায়। আমি আমার ব্লগে দেবো এটা, তুমি কিছু বলো। তুমি এখন ওকে বাঁচিয়ে রেখেছো, আমি ওকে বলছি দিয়াসা চেঁচাচ্ছে, আমি বলছি দিয়াসা চেঁচাচ্ছে, বলছে না কিচ্ছু বলেনি। এখানে আগের দিন রাতের একটা ইনসিডেন্ট নিয়ে দিয়াসার সঙ্গে আমার কথা হচ্ছিল, আর খাবারের মেনু তো শেষই হচ্ছে না। আমি যতই বলছি ততই মনে হচ্ছে কম বলা হয়ে যাচ্ছে। আর এই দিকের একটা কাউন্টার ছিল যেখানে বিফ টিপ রাখা ছিল, সেগুলোকে খুলে দেখার আমার কোনো ইচ্ছে ছিল না, তাই আমি ওপর থেকে দেখিয়ে দিলাম যে কত রকমের আইটেম এখানে ছিল। আমরা সবাই মিলে বসে গেছি একটা টেবিলে ব্রেকফাস্ট করার জন্য, আর এখানে চলছিল ফটো সেশন, সাথে ছিল আমার ভিডিও করা। আমি নিয়ে নিয়েছিলাম গ্রিন অ্যাপেল আর একটা বাউলি, আর একটা কি খেয়েছিলাম এই মুহূর্তে এক্স্যাক্ট আমার মনে নেই। এটা জাস্ট হোটেলের পিছন দিকটা, আর ওই যে সামনে ক্যাসপিয়ান সি। আজকেও আকাশে ভালো মতো মেঘ আছে। এখানে হচ্ছে সেলফি সেশন। সেলফি সেশন না, এই তুলছিলাম। এই যে সেলফি কুইন সেলফি তুলছে। হোটেলটা ছিল এতটা সুন্দর, যতদিন ছিলাম প্রত্যেক দিনই একটা করে জায়গা নতুন নতুন করে এক্সপ্লোর করছিলাম, কারণ এতটা বড় ছিল একদিনে পুরোটা কভার করা সম্ভব নয়, আর ভিডিও করা তো অসম্ভব। এরপর আমরা আমাদের বাসেতে উঠে যাব, কারণ আমাদের ট্যুর গাইড এসে গেছে, আর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। Why we will not fit together. That's why I will give the main information on the bus. But like as I said, if anyone have any question related to the fight, great Alexander in the big library. It's a burn in the library. Okay, and about the Zor.
In Azerbaijan, all the oil and gas industry belongs to the government until the 1960s. Until the 1960s, they had the natural fire. Also, when we enter to the room, if you're interested, you can see a lot of writing on the wall. Some of them is a Persian language. Mostly, they are the Sanskrit. It's the old Sanskrit. And sometimes বাসে উঠেই ট্যুর গাইডের থেকে আমরা সবাই জেনে নিচ্ছিলাম এখানকার অর্থনীতি সম্বন্ধে। তো তিনি আমাদের বললেন যে এখানে মেইন হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে এগ্রিকালচার এবং থার্ড হচ্ছে ট্যুরিজম। আর এখন আমরা যে জায়গাটায় এসেছি সেটা সম্বন্ধেও উনি আমাদের সমস্ত কিছু বলে দিচ্ছিলেন। এখন আমরা চলে এসেছি ফায়ার টেম্পেলে। উনি বলছিলেন 1960 পর্যন্ত ন্যাচারালভাবেই এখানে এই আগুনগুলো জ্বলতো, কিন্তু যখন এখান থেকে এই সমস্ত গ্যাস বের করে নেওয়া হয় তারপর থেকে এখানে ওই ন্যাচারালভাবে আগুনটা আর জ্বলে না। কিন্তু ফায়ার মাউন্টেন যেটা আছে সেখানে আমরা আজকেও ভিজিট করব, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। ফায়ার মাউন্টেনে কোনো ন্যাচারালভাবেই ফায়ার হয়। আমরা সবার থেকে অনেকটাই এগিয়ে গেছি আর আমাদের গাইডও আমাদের সঙ্গেই আছেন, বাকিরা পিছিয়ে পড়েছে। এখানে ঢোকার জন্য আমাদের ফার্স্টেই টিকিট কালেক্ট করতে হয়েছে, যেটা আমাদের ট্যুর গাইডই করেছেন। আর এটা হচ্ছে এন্ট্রান্স, আর ওই ট্যুর গাইডের সাহায্যেই আমরা ভিতরে যেতে পারবো। ফায়ার টেম্পল যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, আর এই যে আমার পিছনেই হচ্ছে ফায়ার। এটা কিন্তু অরিজিনাল না, এখানে ভিতরে গ্যাস দেওয়া আছে যার সাহায্যে এটা জ্বলছে। কনকনে ঠান্ডার মধ্যে এই আগুনের পাশে দাঁড়িয়ে থাকতে বেশ লাগছিল, কিন্তু বাকিটাও তো আমাদের এক্সপ্লোর করতে হবে, তাই আমরা সামনে এগিয়ে গেলাম। প্রত্যেকটা রুমের এন্ট্রান্সের ওপরে সংস্কৃতে কিছু না কিছু লেখা আছে, যেগুলো সবটা উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। না না, এগুলোতেই অ্যাকচুয়ালি হতো, আর ওটা এখন আর্টিফিশিয়াল। এই তো রাশিয়া সব গ্যাস বার করে নিয়েছে, ন্যাচারাল আগুন বন্ধ হয়ে গেছে। এভাবেই আমরা একের পর একটা রুমে চলে যাচ্ছিলাম আর ভিতরে যা কিছু আছে সেগুলোকে এক্সপ্লোর করছিলাম, কিন্তু এই রুমটাই সেইভাবে কিছুই ছিল না। এই যে নেক্সট রুম যেটাতে আমরা এখন যাচ্ছি সেটাতে এই পুরো ফায়ার টেম্পলের একটা ডেমো ছিল, যেটা দেখে আমার তো অন্তত তাই মনে হয়েছে, আর এখানটা খুব সুন্দর দেখতে লাগছিল। এই ঘরগুলোর মধ্যে কিন্তু একটা গণেশের মূর্তি আর একটা নটরাজের মূর্তি ছিল। নটরাজের মূর্তিটা খুব ছোট ছিল, আর লাইটের সাহায্যে ঠিক কতটা সুন্দর লাগছে সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আশা করি। এই ছোট ছোট রুমগুলোর মধ্যে কিন্তু প্রচুর জিনিস প্রিজার্ভ করে রাখা রয়েছে, সেগুলো সবই আমি তোমাদের সাথে শেয়ার করছি।
এই যে কার্পেট, আমরা দেখতে পেয়েছি। সিনেমাতে যে যুদ্ধ সিনেমাগুলো যেরকম দেখে সেরকম রাখা আছে। আর মানে ও তো তলোয়ার মারলেও ঢুকবে না ভেতরে। 1964 সেগুলোকে প্রিজার্ভ করে রেখেছে। এখানে আসার পর দুদিন হয়ে গেছে, আজকে আমরা রোদের দেখা পেলাম, নইলে সব সময় যেন বৃষ্টি আমাদের নিত্যসঙ্গী হয়েছিল। আর রোদ ওঠার পর ঠান্ডাটা যেন আরও কনকনে হয়ে গেছে। বাকিদের কথা বলতে পারবো না, তবে আমি এই ঠান্ডাটাকে খুবই এনজয় করছিলাম, আমার তো বেশ ভালো লাগছিল। এখানে ছিল শপিং করার জন্য বেশ কিছু দোকান, যেখান থেকে আমরা জিনিস কিনতে পারি, আর ছিল প্রচুর ধরনের জিনিস, যার মধ্যে প্রথমেই ছিল এখানকার ফেমাস কার্পেট, আর ছিল প্রচুর ড্রেসেস, ফ্রিজ, ম্যাগনেট, আর একটা ফেমাস জিনিস এখানকার সেটা হচ্ছে বেদানা। এতটাই বিখ্যাত এখানে যে শোপিসের মধ্যেও বেদানা রয়েছে। এখানে প্রত্যেকটা স্টোরই আমরা ভালো করে ঘুরলাম, দেখলাম, কিন্তু এখান থেকে সেভাবে কিছুই কিনিনি, কারণ বাইরের থেকে এখানের প্রাইসটা একটু হাই ছিল, আর বাইরে মোটামুটি রিজনেবল ছিল, তাই এখানে না কিনে বাইরে কিনবো এমনটা ভেবেই এখান থেকে আর কিছুই নেওয়া হয়নি। এরপর আমরা বেরিয়ে যাব আমাদের পরের ডেস্টিনেশন ফায়ার মাউন্টেনে। আর এখানে তখন সৌরভদার ছোট্ট মেয়ে তার বাবা মার কাপল ফটো তুলে দিতে ব্যস্ত ছিল, আর আমি সেই মুহূর্তটাকেই একটু বন্দি করে নিয়েছি। এবার আমরা সবাই মিলে বাসে উঠে পড়েছিলাম এবং আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। বাসের টেম্পারেচার আর বাইরের টেম্পারেচারের মধ্যে হিউজ ডিফারেন্স, আর সেটা যখনই বাসের মধ্যে উঠছি তখনই ফিল করতে পারছিলাম। বাইরে ছিল মোটামুটি 7-8 তো হবেই, কিন্তু আমাদের ট্যুর গাইড বলছিলেন এটা নাকি কম, আমরা লাকি যে আমরা এত কম ঠান্ডা পেয়েছি, নইলে আরও বেশি ঠান্ডা এখানে থাকে। এখন আমরা ফায়ার মাউন্টেনেরই একটা মিউজিয়ামের মধ্যে আছি, তাই আমাদের গাইড আমাদেরকে অ্যালার্ট করছেন যে এখানে একটু চুপচাপ থাকতে। আর উনি আমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছিলেন যে একটা রেড লাইন আছে, ওই রেড লাইনের সামনে মানে নিচে যদি আমরা দাঁড়াই তাহলে আমরা আমাদের ফ্লেম সেটটাকে সামনের ওয়ালে দেখতে পাবো, আর ঠিক সেটাই হচ্ছিল, আর সেটা নিয়েই আমরা মজা করছিলাম। না না, এটা আমার, এটা আমার, এটা আমার, আমার কই যাও, এই যে যাও, এইটা তোমার, এটা তোমার, সরে এসো, এগিয়েছো, এগিয়েছো। মুভিতে যেমন আটকে ছেড়ে বেরিয়ে চলে, আরে এটা মিউজিয়ামে একবার বারণ করেছি। ভিডিও অন আছে, এবার আমাকে দেখাও আর এখানে দেখাও। আমরা এখন চলে এসেছি ফায়ার মাউন্টেনে, আর এখানে যে আগুনটা জ্বলছে এটা কিন্তু একদম অরিজিনাল গ্যাস থেকেই জ্বলছে। আর যতই বৃষ্টি হোক, ঝড় হোক, রোদ হোক, যাই হোক না কেন, এই আগুন কিন্তু নেভে না। মানে 4000 বছর ধরে এই আগুন জ্বলে আসছে, এবং বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন এখানে এখনও 2000 বছর এরকমভাবেই এই আগুনটা জ্বলবে। আমরা যখন এলাম এতটা অবধি জ্বলছিল, এগুলো জ্বলছিল, বাকিগুলো এখন স্টার্ট। এখানটাই গেলে ওই ভিতরটাই খেলবি, সই তুলে দে। কি আরাম। তোরা তুলে
এই মুহূর্তে এখানে টেম্পারেচারটা জাস্ট মুখে বলা সম্ভব নয়, এতটা ঠান্ডা ছিল, তার মধ্যে প্রচণ্ড হাওয়া। তা আমাদের প্রত্যেকের পকেটে হাত ঢোকানো দেখেই বুঝতে পারছো আমরা আগুনের ধার থেকে সরতেই পারছিলাম না, এতটা ঠান্ডা লাগছিল। আবার এটা ভেবেও ভয় লাগছিল যে যখন সরে যাব তখন কতটা ঠান্ডা লাগবে। যেই যে জায়গাগুলোতে আগুন জ্বলছে শুধু এইটুকু জায়গাতেই আগুন জ্বলে এমনটা কিন্তু নয়, যে যে জায়গাগুলো কালো কালো হয়ে আছে সেই সমস্ত সব জায়গাতেই কিন্তু আগুনটা জ্বলে। এখন আমরা এই জায়গাটা থেকে আরেকটু ওপরে যাব, ওখান থেকেও এই ভিউটা খুব সুন্দর আসে সেই কারণেই। আর নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসি তাই চলে এসেছি। কিন্তু এতটাই ঠান্ডা ছিল আর এতটা হাওয়া দিচ্ছিল, সেই আওয়াজ নিশ্চয়ই তোমরা পাচ্ছ। এই দেখো, এই সুন্দর ভিউটার জন্যই এখানে আসা, এই ভিউটার কথাই তোমাদেরকে বলছিলাম, যার জন্য আমাকে অনেকটা কষ্ট করতে হয়েছে এই ঠান্ডার মধ্যে। তোমরা শুনতে পাবে যে আমার মুখ দিয়ে শুধু আওয়াজ বেরোচ্ছে, এতটাই ঠান্ডা ছিল। এখানে এত বেশি ঠান্ডা লাগছিল যে 10 থেকে 15 মিনিটের বেশি ওখানে থাকা সম্ভব হলো না। তাই এখানে একটা কফি শপ ছিল, আমরা সেখানেই কফি খাওয়ার জন্য সবাই মিলে চলে এসেছিলাম। এই যে আমাদের সবার কফি একেবারে চলে এসেছে, কিন্তু কফির যা টেস্ট তার থেকে প্রাইস অনেক বেশি। তবুও এই ঠান্ডার মধ্যে এই কফিটা আমাদের কাছে অমৃত লাগছিল, সেটাকে আমরা এনজয় করছিলাম এবং সবাই মিলে বসে গল্প করছিলাম। এখানে শ্যামদা বৌদির জন্য একটা তুর্কি কফি অর্ডার করেছিল, যেটা এত সুন্দর করে সার্ভ করা হয়েছিল যে দেখেই ভালো লাগছিল, কিন্তু বৌদি খেয়ে রিভিউ দিল কফিটা নাকি জাস্ট বাজে খেতে। এরকম ভাবে কেন দিল? এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আমরা ফার্স্টেই যাব একটা হোটেলে লাঞ্চ করতে, দেন যাব আমাদের হোটেলে। সেখানে গিয়ে আমরা 1 ঘন্টা টাইম পাবো ফ্রেশ আপ এবং রেডি হওয়ার জন্য। তারপর আজকের সন্ধেবেলা আমাদের একটা স্পেশাল ইভেন্ট আছে, সেই ইভেন্টের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ব। এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে লাঞ্চে কি খেয়েছি সেই ভিডিওটা নেওয়া হয়নি। চলো আবার তোমাদের সাথে ইভেন্টে গিয়ে দেখা হচ্ছে। আমাদের হোটেল থেকে বেশ অনেকটা দূরে যেহেতু ইভেন্টটা ছিল, তাই আমাদেরকে বাসে করেই এখানে আসতে হয়েছিল। আর এখানে এসে দেখলাম ডেকোরেশন তো খুবই সুন্দর, সাথে ছিল এরকম সুন্দর একটা জিনিস যেখানে বসে ছবি তোলার লোভ আমরা কেউই সামলাতে পারছিলাম না। আর তারপর আমি কি করলাম, হারমোনিয়াম ছোটবেলায় বাজালেও এটা এই ফার্স্ট টাইম বাজালাম। আর বৌদি আমার প্রশংসায় পঞ্চমুখ, দারুণ দারুণ করেই যাচ্ছিল। আর ভিতরে যখন গেলাম দেখলাম ডেকোরেশন ছিল খুবই সুন্দর। এরপর আমরা আস্তে আস্তে ইভেন্টের মধ্যে ঢুকে গেছিলাম। এখানে আমরা এই ইভেন্টের ডিনার করে তারপরে আবার হোটেলে ফিরে যাব। এখান থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল এবং পরের দিন খুব সকাল সকাল আমাদের উঠতে হতো, তাই বাকি ক্লিপিংগুলো আর অ্যাড করলাম না। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এরকম ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সবাইকে টাটা।